এরা পশ্চিমবাংলার মানুষকে চাইছে যে ভাতা দিয়ে তাদেরকে মুখ আটকানোর। যত এরা ভাতা দেবে এখানে তত ট্যাক্স বাড়িয়ে দেবে বিভিন্ন জিনিসের উপরে। এদের এমন সিচুয়েশান হয়ে গেছে, তারা মানুষকে ভাতা দিয়ে ভোট নেওয়ার চেষ্টা করছে। হাড়োয়া বিধানসভা এত বড় একটা বিধানসভা, এখানে একটা ডিগ্রি কলেজ নেই। আরও হসপিটালের পরিকাঠামো, শুধু ওখানে গ্রামীণ হসপিটালটাই লেখা আছে, ভিতরের কোনো পরিকাঠামো নেই। আগে যখন স্বাস্থ্যকেন্দ্র ছিল তখন যেমন ছিল এখনও সেম আছে। ঘরটা আসছে কিসের জন্য? যারা গরিব মানুষরা ঘর করতে পারে বা টাকা পায়, কিন্তু যেই টাকা ঢুকছে প্রথম কিস্তির টাকা, তার থেকে হাফ টাকা নিয়ে নিচ্ছে এই সরকার ইউজ করে। এরা চাইছে যে এরা অশিক্ষিতই থাকুক, এদেরকে ভাতা দেবো বা 500 টাকা দেবো, এদেরকে দিয়ে আমাদের কাছে রেখে দেবো, আমাদের পিছনে এরা ঘুরুক, এটাই এরা চাইছে। এরা চায় না যে এখানকার যারা গরিব মানুষ আছে তারা পড়াশুনো করুক, তারা চাকরি পাক। এরা চায় এদেরকে কিছু কিছু টাকা দেবে আর ওরা ওদের সঙ্গে ঘুরুক, সঙ্গে ঘুরে গুন্ডা তৈরি হোক, বোমাবাজি করবে, ভোট ছাপ্পা করবে। এরা এটাই চায়। সরকারি হস্তক্ষেপে আমাদের ফেসবুক পেজটি বন্ধ করে দেওয়া হচ্ছে। আমাদের সমস্ত খবরাখবর ইউটিউব চ্যানেলে প্রকাশিত হচ্ছে। তাই আপনাদের সকলের কাছে অনুরোধ, আমাদের জিআই এর ইউটিউব চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করুন এবং আপনাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সকলকে বলুন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে। এবং পাশাপাশি বলবো, যারা আমাদেরকে ভালোবাসেন, আমাদের খবরগুলো আরো বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমাদেরকে আর্থিকভাবে আপনারা সহযোগিতা করুন। স্ক্রিনে যে কিউআর কোড দেওয়া আছে সেখানে স্ক্যান করে আপনারা আপনাদের যতটুকু সাধ্য যে যা পারবেন আর্থিকভাবে সহযোগিতা করে আমাদের পাশে দাঁড়ান। বিধানসভা নির্বাচনের আর বেশি দিন সময় নেই, তার আগেই মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন বিভিন্ন ভাতার, কখনো বেকার ভাতা, আবার লক্ষ্মীর ভাণ্ডার 500 টাকা বাড়িয়ে দিলেন। সেই জায়গায় দাঁড়িয়ে দাদা আপনারা কি ভাবছেন যে পশ্চিমবঙ্গের শুধুমাত্র ভাতাশ্রী প্রকল্প হিসেবে থেকে যাবে? এরা পশ্চিমবাংলার মানুষকে চাইছে যে ভাতা দিয়ে তাদেরকে মুখ আটকানোর, ভাতা দিয়ে এই সমাজটাকে পঙ্গু করে দিচ্ছে। বিশেষ করে ছাত্র সমাজ, যেটা যুব সমাজ, ভবিষ্যৎ প্রজন্ম পশ্চিমবঙ্গের, সেই সমাজটাকে তারা ধ্বংস করে দিচ্ছে। এই হায়ার সেকেন্ডারির পরে যেগুলো 1,500 টাকা করে দেওয়া শুরু করেছে, এই টাকাগুলো নিয়ে তারা কি করবে? তারা এই টাকাগুলো যদি এখন হাতে পায় তাহলে সেক্ষেত্রে কি হতে পারে? মানুষ ওরা রসাতলে চলে যাবে। আর এই টাকাগুলো নেওয়ার পরে তারা বিভিন্ন বাজে কাজের সঙ্গে যুক্ত হবে, বিভিন্ন নেশার সঙ্গেও যুক্ত হতে পারে। কিন্তু তারপরে সেক্ষেত্রে কি হবে? সেগুলো সমাজে একটা খারাপ প্রতিফলন আসবে। সে কারণে আমি চাইছি এই সবগুলো যাতে মানুষ বর্জন করে এবং যারা এই টাকাগুলো পাচ্ছে তারা অবশ্যই টাকাগুলো নেয়, কিন্তু তার সঙ্গে সঙ্গে যাতে ভবিষ্যৎ প্রজন্মের কথা চিন্তা করে চাকরি পায়, যাতে সবাই যাতে চাকরি পায় তার ব্যবস্থা যাতে করা হয়, তারই আবেদন আমি করব এবং চাইছি। আপনি চাকরির কথা বললেন, আমরা বিভিন্ন জায়গায় ক্যাম্পে গিয়ে দেখতে পেয়েছি যারা MA পাশ করে গেছে এবং PhD পর্যন্ত করছে, তারা লাইনে দাঁড়িয়ে বেকার ভাতার ফর্ম ফিল আপ করছে। কিভাবে দেখছেন সেই বিষয়ে? তাদের তো কিছু করার নেই, 1,500 টাকা করে পাচ্ছে, যে ওটা দিচ্ছে সরকার, সেই কারণেই তারা নিচ্ছে। কিন্তু এটা তো মেন ইস্যু না, মেন তাদের লক্ষ্য হচ্ছে চাকরি। আমি চাইবো সমাজটায় যাতে ইন্ডাস্ট্রিয়ালিস্ট, আরও ইন্ডাস্ট্রি হোক, গড়ে উঠুক। এইভাবে ভাতা না দিয়ে সমাজটা, বাইরের যে রাজ্যগুলো আছে, কেরালা আছে, গুজরাট আছে, সেখানে যেমন ইন্ডাস্ট্রি গড়ে উঠছে, ইন্ডাস্ট্রিয়াল হাব হচ্ছে, এখানে ওই ধরনের কাজ হলে আরও বিভিন্ন প্রকল্প আসবে, বিভিন্ন প্রকল্পতে বা বিভিন্ন সেক্টর আসবে, সেখানে সবাই যাতে চাকরি পায়। মানুষের চাকরির সুবিধা তৈরি করতে হবে, চাকরি যাতে সবাই পায়, বা সব জায়গায় যেখানে আমাদের বেশি বেশি করে ছেলেমেয়েরা যাতে ইন্টারেস্ট পায় এখানে কাজ পড়াশুনো করতে। কারণ তারা এখানে চাকরি পাচ্ছে না, জানে যে উচ্চ মাধ্যমিকের পরে ভাতা পাবে, সেই ভাতাগুলো নিয়ে তারা পড়াশোনার প্রতি ইন্টারেস্ট আস্তে আস্তে হারিয়ে দিচ্ছে। বিশেষ করে সংখ্যালঘু সমাজ, ST SC সমাজ, তাদের তো একটা চাকরির প্রয়োজন। বিশেষ করে চাকরি মিন্স টাকার প্রয়োজন। ম্যাক্সিমামটা এরা দরিদ্র সীমার নিচে গরিব মানুষ, সেই কারণের জন্য তাদের টাকার প্রয়োজন। এই টাকাগুলো তারা নিচ্ছে এবং তাদেরকে পঙ্গু করে দেওয়া হচ্ছে। পরে তারা যখন এই বিষয়গুলো বুঝবে তখন কিন্তু আর টাইম থাকবে না, সময় থাকবে না, সময় অলরেডি এক্সটেন্ড হয়ে যাবে বা পেরিয়ে যাবে। তাই বলবো আপনারা টাকা দিচ্ছে, কাদের টাকা? এটা আমাদেরই টাকা, আমাদের ট্যাক্সের টাকা আমাদেরকে দিচ্ছে। মানুষ একটা জিনিস কোশ্চেন করছেন, আমি এটা জিনিস বুঝতে পারছি না, ট্যাক্স এত পরিমাণে বাড়িয়ে দিচ্ছে। আপনারা জানেন পেট্রোলের কত দাম এখন, আজকে 106 টাকা করে দাম। এই রাজ্য সরকার 32 টাকার উপরে ট্যাক্স নেয়, 1 লিটার পেট্রোলে 32 টাকা নেয়, গ্যাসে নেয় টাকা, আরও বিভিন্ন ওষুধের দাম বাড়িয়ে দিয়েছে সেন্ট্রাল গভর্নমেন্ট বলুন বা রাজ্য সরকার বলুন। যত এরা ভাতা দেবে এখানে তত ট্যাক্স বাড়িয়ে দেবে বিভিন্ন জিনিসের উপরে। এইটা বুঝতে পারছে না মানুষ। এদের এমন সিচুয়েশান হয়ে গেছে, তারা মানুষকে ভাতা দিয়ে ভোট নেওয়ার চেষ্টা করছে। কিন্তু বাংলার মানুষ যথেষ্ট সোচ্চার, তারা
ভাতা অবশ্যই নেবে, কিন্তু ভোটটা দেবে কি না এটা ভাবার বিষয়। আমার তো মনে হয় মানুষ একবারও চিন্তাভাবনা করে তারা ভোটটা দেওয়ার সময় যে তাদের ছেলে বা তাদের মেয়ে, তাদের ভবিষ্যৎ প্রজন্ম কোন পজিশানে আছে সেটা দেখেই তারা ভোট দেবে। দাদা আপনি তো হারোয়ার অবজারভার, সেই জায়গায় দাঁড়িয়ে 2026-এ হয়ে গেলে এখনো পর্যন্ত হারোয়াতে কি উন্নয়ন হয়নি? হাড়োয়া বিধানসভা এত বড় একটা বিধানসভা, হাড়োয়া বিধানসভায় 13টা অঞ্চল পঞ্চায়েত, রাজহাট, চৌমাথা, নাঙ্গলপোতা, আর ওদিকে বাদু মদগা, আর এদিকে গোপালপুর মোড়, এত বড় একটা এলাকা, কোনো কলেজ নেই এখানে একটা ডিগ্রি কলেজ নেই। তাহলে হাড়োয়ার মানুষ কোথায় পড়তে যায়? ভাঙড়ে যাবে, বারাসাতে যাবে, বসিরহাটে যাবে? এটা তো হয় না। হাড়োয়ায় 3 লাখের উপরে ভোটার, 2,86,000 ভোটার ছিল, এখন 3 লাখ পার হয়ে গেছে, 279টা বুথ। তাহলে এই 3 লাখ ভোটার যদি থাকে, এখান থেকে তো আপনার মিনিমাম তো আপনার 20,000 তো আমাদের স্টুডেন্ট আছে কলেজে পড়ার মতো। তাহলে তারা কোথায় যাবে? তাদের নিশ্চয়ই বসিরহাট, বারাসাত, ভাঙড় এটাই তাদের রাস্তা, বা বেড়াচাপায় যেতে হয়। হাড়োয়ায় একটা কলেজ নেই, হাড়োয়া হসপিটালের পরিকাঠামো, হাড়োয়া শুধু ওখানে গ্রামীণ হসপিটালটাই লেখা আছে, ভিতরের কোনো পরিকাঠামো নেই, বেড বাড়ানো হয়নি। আগে যখন স্বাস্থ্যকেন্দ্র ছিল তখন যেমন ছিল এখনও সেম আছে। ওখানে কোনো এক্স রে করার কোনো রকম যে মেশিনগুলো আছে, আমি আজকে একজন আমাকে ফোন করেছিল যে এক্স রে করার মেশিন এসছে কিন্তু লোক নেই, বাইরের থেকে এক্স রে করতে হচ্ছে। তাহলে আমার মেশিনটা এসে লাভ কি? সেটা তো পড়ে আছে, কোনো বিল্ডিং পরিবর্তন হচ্ছে না, বিল্ডিং হচ্ছে না হসপিটালের। এত বড় একটা এলাকা, এখানকার বাসিন্দা হাড়োয়া, মিনাখা, পাশে হাড়োয়া 2 নম্বর ব্লক, ওটা মিনাখা বিধানসভার ভিতরে, কিন্তু ওখানকার লোক টোটালটাই বিডিও অফিস একটাই, হাড়োয়া ব্লক, হাড়োয়ার উপরে ডিপেন্ডেন্ট। তারাও সেম পজিশানে আছে, কোনো কলেজ নেই, কোনো আপনার ব্রিজটার অবস্থা দেখুন, দেখলেই বুঝতে পারবেন অবৈধভাবে ব্রিজের উপর থেকে জলের পাইপ লাইন নিয়ে এসছে, আলাদাভাবে স্ট্রাকচার করে ওখানে সাইড দিয়ে আলাদাভাবে লোয়ার স্ট্রাকচার করে পাইপ লাইন ওখান থেকে নিয়ে আসার কথা ছিল, ওটা করেনি। তার জন্য আমরা আন্দোলন করেছিলাম, ব্রিজের উপর দিয়ে পাইপ নিয়ে এসেছিলো, আমাদের আন্দোলনকে রুখে দেওয়া হয়েছে, পুলিশকে দিয়ে আমাদের ছেলেদেরকে সরিয়ে দেওয়া হয়েছে ওখান থেকে। কিন্তু তানারাও তার সত্ত্বেও ওর উপর দিয়ে, ব্রিজের উপর দিয়ে জলের পাইপ লাইন ফুটপাথ দিয়ে নিয়ে গেছে। সাধারণ মানুষ যারা যাতায়াত করে বা স্কুলের স্টুডেন্ট যারা আছে, ওপারের এপারের লোকরা যাতায়াত করে, তাদের যাতায়াতের অনেক প্রবলেম হয়। ওই ব্রিজের পাইপ লাইনটা যদি ওখানে থাকে তাহলে যাতায়াত করতে গেলে তাদের বিভিন্ন দুর্ঘটনার সম্মুখীন হতে পারে, বা এর আগেও এরকম দুর্ঘটনা হয়েছে। সেই জন্য আমরা বাধা দিয়েছিলাম। ব্রিজের উপরে পর্যাপ্ত পরিমাণ কোনো রকম যে লাইটগুলো লাগানো ছিল সেগুলো নেই, এখন ছোট ছোট লাইট লাগানো আছে, সেগুলো কখনো জ্বলে কখনো জ্বলে না। এই হচ্ছে হাড়োয়ার সিচুয়েশান। হাড়োয়ার ম্যাক্সিমাম মানুষ দরিদ্র সীমার নিচেই, যেহেতু সংখ্যালঘু এলাকা, এখানের মানুষ ম্যাক্সিমাম অশিক্ষিত, আর এদেরকে ইচ্ছাকৃতভাবে এরা ইউজ করছে, এই সরকার ইউজ করে। এরা চাইছে যে এরা অশিক্ষিতই থাকুক, এদেরকে ভাতা দেবো বা 500 টাকা দেবো, এদেরকে দিয়ে আমাদের কাছে রেখে দেবো, আমাদের পিছনে এরা ঘুরুক, এটাই এরা চাইছে। এরা চায় না যে এখানকার যারা গরিব মানুষ আছে, এসটি, এসসি, ওবিসি যারা আছে, তারা পড়াশুনো করুক, তারা চাকরি পাক, এরা চায় না। এরা চায় এদেরকে কিছু টাকা দেবে, আর ওরা ওদের সঙ্গে ঘুরুক, সঙ্গে ঘুরে গুন্ডা তৈরি হোক, বোমাবাজি করবে, ভোট ছাপ্পা করবে, এরা এটাই চায়। হাড়োয়া বিধানসভা ঘুরে একটা বিষয় জানতে পারলাম যে অনেকেই দাবি তুলছেন রাজ্য সরকারের পক্ষ থেকে যে ঘর বানানোর জন্য টাকা দেওয়া হচ্ছে, সেই টাকা নাকি টিএমসির একাংশ বলছেন 10,000 5,000 টাকা করে চেয়ে নিচ্ছে। এই বিষয়কে কি বলবেন আপনারা? আরে এটা তো 10,000 5,000 করে তারা বলেছে, তারা আরও কম বলেছে। আগে থেকে 10,000 20,000 30,000 টাকা নেওয়া হয়েছে ঘর দেবে বলে, আগে থেকে? হ্যাঁ। আর এখানে ম্যাক্সিমাম যারা ঘর পেয়েছে, আমাদের কাছে লিস্ট আছে, আমি আপনাদেরকে দিয়ে দেবো। হয়তো হাতে গুনে গরিব মানুষ কয়েকজন ঘর পেয়েছে, কিন্তু ম্যাক্সিমাম যাদের 1 তলা বাড়ি তারা ঘর পেয়েছে, যাদের 2 তলা বাড়ি তারা ঘর পেয়েছে, যারা নেতাদের ছেলে, নেতাদের ভাই, তারা ঘর পাচ্ছে। তাহলে গরিব মানুষরাদের এই টাকা, এই ঘরটা আসছে কিসের জন্য? যারা গরিব মানুষরা ঘর করতে পারে বা টাকা পায়। কিন্তু যেই টাকা ঢুকছে প্রথম কিস্তির টাকা, তার থেকে 1/2 টাকা নিয়ে নিচ্ছে। আমার গ্রামেই একজন মহিলা বসে আছে, মোমেনা বিবি, ওনার কাছ থেকে 35,000 টাকা নিয়েছে, 60,000 টাকা ঢুকেছে, তার মধ্যে 35,000 টাকা নেওয়া হয়েছে। 35,000 টাকা নিয়ে পরের কিস্তি আসছে না, ভিডিও থেকে ওনার বাড়িতে এসছে যে আপনি ঘর করছেন না কেন? উনি বললো যে এই সমস্যা, এই সিচুয়েশান। তখন ভিডিও বললো একটা ভিডিও দিয়ে কমপ্লেন দিন, ভিডিওতে কমপ্লেন দেওয়া হয়েছে। পরবর্তীতে ওনারা কী করলেন, নামটাই বাদ দিয়ে দিয়েছে, ফার্স্ট কিস্তির টাকা ঢুকে গেছে। এখানকার যারা নেতারা আছে, হাড়োয়ার নেতা, হাড়োয়া পঞ্চায়েতের যারা নেতারা আছে, এনার নামটাই বাদ দিয়ে বললো যে অন্য মোমেনা বিবি, তার নামে ঘর এসেছিল, এনার নামে ভুল করে এটা এসছে। এটা কখনো সম্ভব?
আরও বিভিন্ন লোকের কাছে টাকা দিচ্ছে, টাকা না নিলে ঘর দেবো না, আগে ঘর আসার সঙ্গে সঙ্গেই তাদের কাছ থেকে টাকা গিয়ে উইথড্রল করে নিচ্ছে। আর ওই 100 দিনের কাজের যে টাকাগুলো আছে সেইগুলো তো মাঝখানে মনে হয় আবার চালু করা হয়েছে। 100 দিনের যে বাড়িতে যাদের কাগজগুলো ছিল সেই কাগজগুলো নিয়ে তাদেরকে সাইন করে সেখান থেকে টাকা তুলে নেওয়া হয়। এটা এখনকার না, এটা অনেক আগে থেকেই করা হয় এটা। আর হাড়োয়া বিধানসভার ক্ষেত্রে এক্সেপশন একটা আছে, এটা আপনাদের জানা দরকার। হাড়োয়া বিধানসভায় প্রায় 30,000 বিঘা খাস জমি আছে, টোটাল হাড়োয়া বিধানসভা মিলিয়ে বলছি। এই খাস জমিটা কি করেছিল, যখন সিপিএম সরকার ছিল তানারা কি করেছিলেন, এই জমিটা পাট্টা করে দিয়েছিল যে যারা গরিব মানুষ আছে 2 শতক 5 শতক 10 শতক এরকম করে করে গরিব মানুষদের নামে পাট্টা করে দেওয়া হয়েছিল। সেই পাট্টাগুলো তারাই টাকা পেত। যখন কেউ জলকার জমি যে চাষিরা ছিল, যে চাষ করতো, সেই চাষিদেরকে সেই টাকাগুলো দেওয়া হতো। কিন্তু বর্তমানে কি হচ্ছে, সেই টাকাগুলো তাদেরকে দেওয়া হচ্ছে না। যে খাস জমির যে টাকা, একটা জমির 1 বিঘা জমির কম বেশি 20,000 টাকা আমি লিজ ধরলাম, কোনোটার কমও আছে কোনোটার বেশিও আছে। তাহলে 20,000 টাকা করে লিজ ধরলে তাহলে আপনার 30,000 বিঘা খাস জমি থাকলে 3 দুগুণে 6 কোটি টাকা মোস্ট প্রবলি। তাহলে 6 কোটি টাকা হলে তাহলে এটা কি করছে তানারা কি করছে, এটা আমাদের এখানে প্রতি বুথে যেগুলো আছে প্রত্যেক বুথে 30 বিঘা বা 35 বিঘা করে জমি এখানে করা হয়। যে এখানে যারা চাষিরা আছে এই 30-35 বিঘা জমির থেকে যে টাকাটা আসবে 5 লাখ বলুন বা 7 লাখ বলুন, যেটা আসবে এটা ওদেরকে বছরে 2বার করে বা 1বার করে দেওয়া হবে পাট্টা হিসাবে, যেটা আগে পাওয়া হতো। কিন্তু ওনারা কী করে জানেন, ওনারা সেই টাকাটা নিচ্ছে বছর ঈদের সময় 100 টাকা করে দেয়। 100 টাকা ধরো 100 জনকে দিলেও 100 টাকা করে, আর আরেকবার দেয় 200 টাকা করে দেয়। তাহলে বছরে 300 টাকা বা 400 টাকা কোনো বুথে দেওয়া হয় একজনকে। তাহলে সেই একটা হিউজ টাকায় 1 লাখ থেকে 2 লাখ টাকা এখানে ওনারা ডিস্ট্রিবিউট করছে, বাকিরা নেতাদের পকেটে চলে যাচ্ছে। বছরে এতগুলো টাকা, এই টাকাগুলো ওনারা পাচ্ছে। টাকাগুলো পেয়ে কি করছে, নেতাদের পকেট যা ধরছে, যে বুথের যারা নেতা হচ্ছে তারাও টাকা পাচ্ছে, অঞ্চল সভাপতিরাও টাকা পাচ্ছে এবং ব্লক সভাপতিও টাকা পায় এখান থেকে, এবং আগে যিনি এমএলএ ছিলেন বা বর্তমানে যিনি এমএলএ আছেন তাদের কাছেও টাকা যায়। আমার তো মনে হয় এই টাকা কালীঘাটেও যায়। তাহলে ভাগ চাষি যারা ছিল তাদের কি উপকার হলো? সিপিএম সরকার যে এইগুলো করে গেছিলো তার তো কোনো মূল্য থাকলো না। জোরপূর্বক এই টাকাগুলো তারা নিচ্ছে এবং নিয়ে ভাগ চাষিদের কোনো টাকাগুলোই দেয় না। আর যে এটা বললাম আপনাদেরকে যে খাস জমির কথা, এটা ভেস্টেড ল্যান্ড। হাড়োয়া বিধানসভায় এই আমার পাশে এখানে হাড়োয়া পীরগুড়াচাঁদ বাবার রওজা আছে, প্রায় 1000 বিঘা এখানে আপনার ওয়াকফ সম্পত্তি আছে। বর্তমানে ওখানে 3 থেকে 4 বিঘা এই যে রওজার যে পাঁচিলটা আছে ওটা বাদ দিয়ে বাকি জমিগুলো যে যার মতো দখল করে যার যার নামে নিজের নামে রেকর্ড করেছে, অনেকে বিক্রি করে দিয়েছে। এই পজিশান একটা রেকর্ডের পীরগুড়াচাঁদ বাবার নামে 1000 বিঘা সম্পত্তি, তার সিচুয়েশান এই। এটা এছাড়াও যে পার্সোনাল যে প্রপার্টিগুলো আছে, জমিগুলো আছে, ধরো আমার 10 বিঘা জমি আছে, আমার 10 বিঘা জমি আমি যে একটা নেতা আছে তাকেই দিতে হবে, সেই এই জমিটা নিয়ে লিজে আপনার মাছ চাষ করবে। 10 বিঘা জমির সে অকশান তুলছে, কিন্তু অকশান তুলে কি বলছে যে এখানে 20,000 টাকা করে লিজ, এখানে এক বিঘা 20,000 টাকা করে, তাহলে আমার 2 লাখ টাকা লিজ হচ্ছে। 2 লাখ টাকা লিজ হলে তাহলে সেখানে তাকে দেওয়া হবে, যে ওনার যে তাকে দেবে কত, তাকে 1 লাখ টাকা দেবে, 10,000 টাকা করে লিজ দেবে, বাকিটা কি পার্টি ফান্ডে রাখতে হবে। ওটা বাদ দিয়েও ধরো পার্সোনাল জমি করছে, ওখানে মাছ চাষ করছে, তাদের ক্ষেত্রে যারা জমি মানে যারা নেতারা ওখানে মাছ চাষ করছে না, কিছু পার্সন তো যারা বিজনেসম্যান আছে তারা করে। কিন্তু এখানে যারা ক্ষমতায় আসে, মাছের কাটা আছে এখানে হাড়ো পাশে আপনারা দেখেছেন, মাছের কাটা তখন তাদের কাটা হয়ে যায়, সেই মাছের কাটায় যে মেন নেতা থাকে, হাড়োয়ার যে দায়িত্ব থাকে, তার কাটাতেই মাছ দিতে হবে, না মাছ না দিলে সে কোথাও দিতে পারবে না। এরকম সিচুয়েশান হাড়োয়াতে চলে আসছে দীর্ঘদিন ধরে এবং বর্তমানেও চলছে। এবারে শেষ প্রশ্ন করব, শাসক দলের যে নেত্রী এবং তার কর্মীবৃন্দরা বলছেন যে তারা একেবারে প্রস্তুত 26-এর লড়াইয়ের জন্য, সেক্ষেত্রে জায়গায় দাঁড়িয়ে আপনারা কতটা প্রস্তুত? 26-এর লড়াইয়ের জন্য আমরাও প্রস্তুত, চোখে চোখ রেখে লড়াই হবে। যে যেমন সিচুয়েশান করবে তার সঙ্গে তেমন সিচুয়েশান দেওয়া হবে। তারা যদি বলে যে আমাদেরকে মারধর করবে, অবশ্যই আমি একজন অ্যাডভোকেট, আইনের মাধ্যমে তাদের বিরুদ্ধে আমি লড়বো। এই আমার কাছে পেন আছে, এই পেনের মাধ্যমেই তাদেরকে জেলে ঢোকাবো আমি। এই হাড়োয়া বিধানসভায় যারা নেতারা আছে তাদেরকে আমি এই অন ক্যামেরার সামনে বললাম। আমরাও প্রস্তুত আছি 2026-এর জন্য, আপনারাও প্রস্তুত থাকুন। মাঠে লড়াই হবে, মাঠে দেখা হবে।